আমাদের এই চট্টগ্রামে তো আমরা অনেকগুলো সিমেন্ট শিল্প দেখি, তার মধ্য থেকে এই কনফিডেন্স সিমেন্টের মান নিয়ে একটু কথা বলতে চাই, তাদের বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে চাই, তাদের উৎপাদন নিয়ে কথা বলতে, তাদের এক কথায় এটা কতটুকু টেকসই মূলক এই প্রতিষ্ঠান আমি যদি বলতে চাই জনাব জহিরুদ্দিন আহমেদ। দইওয়ালা তার দই সবসময় ভালো এটা বলবে, আমি কনফিডেন্স সিমেন্ট ভালো এটা বলবোই। বিষয়টা আমি বলার উপরে নির্ভর করবে না, নির্ভর করবে আমার সিমেন্টটা যারা ব্যবহার করছেন দীর্ঘ 30 বছর ধরে। আমি তাদের বক্তব্য শুনতে চাই না, তাদের বক্তব্য আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা ভালো মানের সিমেন্ট দিতে পারছি বলেই বাজারের নেতৃত্বটা আমরা দিতে পারছি। বাজারে যে প্রথম সারের 1-2টি কোম্পানির মধ্যে কিন্তু আমরা আছি। হ্যাঁ, তো এটা তো আর মনে করেন যে মানে ক্লাসরুমের এক্সাম না, তো 1 নাম্বার আর 2 নাম্বার নির্ধারণ করা যায়, বাট আমরা বলতে পারি যে আমাদের যে প্যারামিটারসগুলো আছে 1-2 নির্ধারণ করে, সেই প্যারামিটারে আমরা বলতে পারি যে আমরা একদম প্রথম সারের একেবারে উপর দিকেই আছি। প্রোডাক্ট ভালো আমরা তৈরি করছি, এটা আমাদের কমিটমেন্ট। আমাদের এই ইন্ডাস্ট্রি যারা করেছেন বাংলাদেশের প্রথম, তাদের মধ্যে আপনার 4 জনই ছিলেন যে আপনার 3 জনই ছিলেন যে বোর্ড গ্রাজুয়েট 1970 ব্যাচের, সেনাবাহিনীর অফিসার ছিলেন 2 জন, তারপরে আপনার বিজনেসম্যান ছিলেন, অর্থাৎ অত্যন্ত উচ্চশিক্ষিত একটি গ্রুপ যারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন। এবং এদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের সিমেন্ট শিল্পের আমি বলবো যে এটা বিপ্লব সাধিত হয়েছে। এখন অনেক বড় বড় ফ্যাক্টরি এসছে, আমরা সেভাবে তো এক্সপেনশন করতে পারিনি। আপনার মাধ্যমেই আমি বলছি যে আমরা ঢাকায় একটি সিমেন্ট কারখানা করছি, সেটা আগামী বছরের মধ্যবর্তী সময়ের পরবর্তী যে কোনো সময় আশা করছি আসবে ইনশাল্লাহ উৎপাদনে ঢাকাতে, নরসিংদীতে সেটি। তো আমাদের কমিটমেন্ট, আমরা ভালো মানের পণ্য উৎপাদন করি, আমাদের এটা দায়িত্ব। আমি টাকা নেব, আমি ভালো মানের পণ্য দিতে তো আমি বাধ্য, আসলে এটা বলারও বিষয় না আছে। সামনের পরিকল্পনা বা সামনের রুটটা কীরকম দেখছেন আপনার কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রে? দেখেন, আমি বিচ্ছিন্নভাবে কোনো কিছু দেখতে, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, 18 কোটি মানুষ ভালো থাকবে। সামনে যদি আমরা একটা স্টেবল যাবে, ওনারা সংস্কারগুলো করছেন, সংস্কারগুলো করলে একটা স্টেবল গভর্নমেন্ট, একটা নির্বাচন হবে নিশ্চয়ই, তার মধ্যে দিয়ে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। এই গভর্নমেন্ট যদি স্টেবল গভর্নমেন্ট আসে, স্টেবল পরিবেশ থাকে, ভালো প্ল্যানিং হয়, দেশটা যদি এগিয়ে যায়, আমাদের জিডিপি যদি 7%, 8%, 9% হয়, তাদের আমরা উপকৃত হবো, আমার ইন্ডাস্ট্রি ভালো থাকবে। বাংলাদেশ যদি ভালো না থাকে, দেশের মানুষ যদি ভালো না থাকে, আমাদের ইন্ডাস্ট্রি ভালো থাকবার কোনো সুযোগ নেই। আপনার কি মনে হয় এই জায়গায় এই শিল্পের অস্তিত্বটাকে টেকসই করার জন্য আরও সামনের দিকে সুন্দর পথ চলা হয়, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে, সিমেন্ট শিল্পের সবার পক্ষ থেকে যে কোনো পরামর্শ কোনো আছে কিনা অন্তর্বর্তী সরকারের? দেখেন, আমি আসলে পরামর্শ দেওয়ার সেরকম যোগ্যতা রাখি কিনা আমি জানি না। আমি ওই যে একটা কথাই বললাম যে দেশ যদি ভালো থাকে, দেশ যদি উন্নতি করে, আমাদের শিল্প উন্নতি করবে। হ্যাঁ, স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রিতে কোনো চ্যালেঞ্জ থাকলে সেটা তো স্পেসিফিক্যালি অ্যাড্রেস করা হবে, সেটি আলাদা কথা। বাট এই সরকার যেহেতু এটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, আমি মনে করি যে এমন কিছু কাজ তারা করে দিয়ে যাবেন। বিশেষ করে ব্যাংকিং সেক্টরটাকে আমি মনে করি, ব্যাংকিং সেক্টরের যে চ্যালেঞ্জগুলো আছে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করা যাবে। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমি বলবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে ওই যে আমাদের একটা ন্যারেটিভস তৈরি হয়েছে যে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে এটা একটা ডিবেট হওয়া উচিত। প্রজেক্ট আমাদের লাগবেই, এবং সেখানে প্রথম লাগবে প্রায়োরিটি, দ্বিতীয় হচ্ছে দেশের সাথে দেশের জনগণের স্বার্থ, অর্থের কি সংস্থান আছে, এ দুটো। 3 নাম্বার হচ্ছে যে সেখানে ট্রান্সপারেন্সি এনশিওর করা, শেষে প্রজেক্টটি যাতে দুর্নীতিমুক্ত যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত করা যায়। কিন্তু দুর্নীতি হয় বলে আমরা প্রজেক্ট নেব না। প্রজেক্ট না নিলে আপনি এই যে শত শত ইন্ডাস্ট্রি আছে, আপনাকে তো একটা কথাই বলেছি যে একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে একটা চেইন অফ ইন্ডাস্ট্রি রিলেটেড, চেইন অফ ইন্ডাস্ট্রি। আপনি প্রথম যে কনস্ট্রাকশনটা করে কোদাল দিয়ে যে মাটিটা কাটবেন, সেটাও একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। একবার ফিনিশিংয়ে গিয়ে আপনি কি করবেন? আপনি ফিনিশিংয়ে গিয়ে যে রুমে যত ইন্টেরিয়র দেখছেন, টেলিভিশন, এখানে ফুলদানি, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিরই অংশ। এই বিল্ডিংটি বানানো হয়েছে বলেই একটা এখানে ফুলদানি দেওয়া হয়েছে। এটা বই বললাম তো যে এই খাতের সাথে আরো বিগ ইন্ডাস্ট্রি। তো আমি মনে করি যে কোনো আপনি চায়নার মডেল দেখবেন, চায়নাতে কিন্তু এমন রোড করা হয়েছে একটা সময় যেখানে কোনো ব্যবহার ছিল না, ব্যবহার হবে। এনশিওর করতে হবে যে সেই পরিমাণ অর্থের সংস্থান আছে কিনা, অর্থের সংস্থান থাকলে কোনটা প্রায়োরিটি, এবং সর্বোপরি সবার উপরে যেটা সবচেয়ে মানুষের মানে মনোকষ্টের জায়গা, সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি। এই একটা ব্যাপারে আমি অত্যন্ত একজন নাগরিক হিসাবে অত্যন্ত আমি বিক্ষুব্ধ, যাই বলেন, যে ভাষায় ব্যবহার করেন, যে দুর্নীতিটা আমাদের এখানে ইনস্টিটিউশনালাইজড হয়েছে। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি হয় না এমন কোনো সেক্টর আপনি পাবেন না। তাহলে এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে, এটা একটা রেভলিউশন লাগে আসলে। এটার আর একটা বিপ্লব,
মানে দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটা বিপ্লব। কারণ দুর্নীতির বেনিফিশিয়ারি কিন্তু সবাই, দুর্নীতির কোনো দল নাই। এটা খুব ইন্টারেস্টিং। আপনি 5ই আগস্টের পক্ষে বিপক্ষে অনেক লোক পাবেন, কিন্তু দুর্নীতির পক্ষে অধিকাংশ লোকই পাবেন, দুর্নীতির বিপক্ষে অধিকাংশ লোকই পাবেন। যিনি বেনিফিশিয়ারি হন উনি দুর্নীতির বিপক্ষে বলেন, যিনি বেনিফিশিয়ারি হন না দুর্নীতির পক্ষে বলেন, মানে দুর্নীতির বিরোধী বলেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম যে দুর্নীতিটাকে কিভাবে কমানো যায়, কমানোর জন্য যে টুলগুলো দরকার সেটা এনশিওর করা। আসলে আপনি একটা দরিদ্র লোকের কাছে একেবারে উন্নত, মানে যিনি অভুক্ত আছেন তার কাছে একেবারে অত্যন্ত উন্নত মানের নৈতিক আচরণ আশা করবেন, এটাও ঠিক না। কিন্তু সেই জন্য বলছি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইস্যুগুলোকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায়